আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের একটা প্রশ্ন অনেকে পাচ্ছি যে ভাইয়া জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিয়েছি, তো এখন থেকে আমি চবির জন্য শুরু করতে চাচ্ছি, তো কিভাবে শুরু করব এবং জাহাঙ্গীরনগর বিষয়ে শর্ট সিলেবাস ছিল, এখন আমি শর্টের বাইরে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো এই বিষয়ে তোমরা গাইডলাইন চাচ্ছ এবং একটা সাজেশন চাচ্ছ। তো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিছো, নতুন করে চবির ভর্তি পরীক্ষা শুরু করতে চাচ্ছ, কিভাবে এই 15 দিন পড়াটা গোছাবা, শর্টের বাইরে কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো পড়তে হবে, সব কিছু কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমে তোমাদের বলে রাখি, দেখো শর্ট সিলেবাসের বাইরে কিন্তু তোমরা প্রায় 12 থেকে 15টার মতো, সর্বোচ্চ 15টা প্রশ্ন পেতে পারো, সর্বোচ্চ, ঠিক আছে? এর বেশি কিন্তু হবে না। তো আমি ধরলাম 85টা প্রশ্ন তুমি শর্টের মধ্যে পাইলা, এই 85টা প্রশ্ন তোমার কারেক্ট হবে এর কি কোনো গ্যারান্টি আছে? মানে শর্ট সিলেবাস তোমাদের 100% কমপ্লিট, যেখান থেকে কানিকুঞ্চা থেকে প্রশ্ন দিলে তুমি যদি ঘুরাই দেয়, তুমি যে ভুল করবা না, এর কোনো গ্যারান্টি আছে? নাই। তো শুধু শর্টের উপর ভরসা করে গেলে মানে কোনোভাবে টেনে টুনে পাস হবে, ঠিক আছে? কোনোভাবে টেনে টুনে হয়তো চান্স হতে পারে শেষ মেরিট থেকে, কিন্তু যারা ভালোভাবে চান্স পেতে চাও, মানে চিন্তামুক্তভাবে চান্স পেতে চাও, তাদের জন্য অবশ্যই শর্টের বাইরে কিছু চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, যেগুলো থেকে আলটিমেটলি ঘুরে ঘুরে প্রশ্ন আসে। দেখো আমরা কিছু চ্যাপ্টার লিখে রাখছি এবং এই চ্যাপ্টারগুলো যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো তোমাদের বলে দিব। তো এগুলো জাস্ট পড়বা, তাহলে এনাফ হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি সময় লাগবে না, অল্প কিছু যেগুলো বলবো জাস্ট প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা এবং এই টপিকগুলো বই থেকে দেখে নেবা, ব্যাস, আর কিছু না। এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়ে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যা যুক্ত হয় যুক্ত হয়ে যাও। এছাড়া আমাদের এক্সাম ব্যাচে কিন্তু এখনো ভর্তি চলমান, তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক এক্সামগুলো সুন্দর করে সাজায় রাখছি ওয়েবসাইটে। তোমরা ভর্তি হলেই অধ্যায়ভিত্তিক এক্সামগুলো সব দিতে পারবা এবং আগামী 13 তারিখ থেকে আমাদের পেপার ফাইনাল শুরু হবে। যাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তারা পেপার ফাইনাল শুরু করবা। চবিতে ভালো করার কারণ হচ্ছে তুমি এখানে ইয়ার ওয়াইজ প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তুমি যখন ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করে যাবা, তো চবির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাবে, তো এটা বেটার। তো চবিতে চান্স পেতে তোমার অধ্যায়ভিত্তিক প্রিপারেশন থেকে তুমি ইয়ার ওয়াইজ যদি এই কয়েকদিন প্রিপারেশন নাও, তাহলে সেটা সবচেয়ে বেটার হবে। তো এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো একটু পরে, আগে আমরা অধ্যায়গুলো দেখি, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি বাংলা নিয়ে কথা বলি, দেখো বাংলা নিয়ে তোমরা একটু প্যারা খাচ্ছ, ভাই বাংলা কই পড়বো? তো বাংলা থেকে মেঘনাদ বধ এইটা পড়বা, ঠিক আছে? এইটা শর্টের বাইরে ইম্পর্টেন্ট, এটা শর্টের বাইরে ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে, প্রত্যেক বছরে আসে। তো মেঘনাদ বধের কিছু গুরুত্বপূর্ণ কথা, মেঘনাদ বধকে কি বলা হয়, বাসবত্রাস কাকে বলা হয়, ঠিক আছে? তো মেঘনাদ বধকে দেখবা যে কিছু নামে ডাকা হয়। তো এই যে কাজগুলা এবং কোন কাকে কি বলা হয় এই টাইপের প্রশ্নগুলো একবার রিডিং দিলেই তুমি এগুলো পারবা। এবার মাইকেল মধুসূদন দত্তের জন্ম, ঠিক আছে, জন্ম, মৃত্যু এবং তার লেখা বই, ঠিক আছে, তার লেখা বই, যে বই, যে কাব্যগ্রন্থগুলো সে লিখছে, এগুলো একটু পড়ে নিবা, তাহলে মোটামুটি বাংলা এখান থেকে যদি আসে, তাহলে বাইরে থেকে আসলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, বাইরে থেকে আসলে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট তুমি পাবা। এরপর আসো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। তো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, দেখো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমার কিন্তু বেশ কিছু চ্যাপ্টার থেকে বারবার ঘুরে পৃষ্ঠ, এখান থেকে তোমার পদার্থবিজ্ঞান থেকে 2 থেকে 3টা তুমি প্রশ্ন পাবা, 2 থেকে 3টা প্রশ্ন পাবা। 2 থেকে 3টা প্রশ্ন এইভাবে আসে, হয় তরঙ্গ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, অথবা হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ চৌম্বকীয় সূত্র, অথবা যেহেতু গত বছর তোমার হচ্ছে গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে নাই, গত বছর গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে, তার মানে এই বছর গতিবিদ্যাটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ গতিবিদ্যা থেকে প্রশ্ন আসেই, গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে। তার মানে এই বছর তুমি তরঙ্গ এবং গতিবিদ্যা থেকে প্রশ্ন পাবা, তরঙ্গ এবং গতিবিদ্যা এই দুটো থেকে প্রশ্ন পাবাই পাবা, ঠিক আছে? প্রশ্ন পাবাই পাবা। তার সাথে তুমি যদি জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়ো দ্বিতীয় পদে, তাহলে তোমার এখান থেকে যদি 2টা 3টা যে প্রশ্ন আসে না, এর মধ্যে তুমি 2টা প্রশ্ন আরামসে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমার তো 3টাই দরকার নাই, তুমি তো সব চ্যাপ্টার পড়বা, তাই না? তো 2টা যদি কমন পেয়ে যায় তাও তোমার জন্য কিন্তু অনেকটা হ্যাপি, কারণ এখানে তোমার 23টা 22টা প্রশ্ন কিন্তু শর্টের মধ্যে থেকে আসবে, বাকি 2টা বা 3টা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসবে। তো এগুলা কিন্তু এত প্যারা খাওয়ার দরকার নাই, ঠিক আছে? তো দেখো এই 2টা চ্যাপ্টার তরঙ্গ থেকে কি পড়ো, তরঙ্গের যে সূত্রগুলো আছে না, অগ্রগামী তরঙ্গ, এই তরঙ্গের যে সূত্রগুলো দেখবা, পথ পার্থক্যের সূত্র, এই সূত্র থেকে প্রশ্ন আসে, দশা পার্থক্য এবং সুস্পন্দ ও নিস্পন্দ এই 2টা বিন্দু দূরত্ব, এইটা থেকে একটু প্রশ্ন দেখবা, ঠিক আছে? এবং এখান থেকে চবির যে প্রশ্ন ব্যাংক আছে না, চবির যে কোশ্চেন ব্যাংক, এটা সলভ করো। এইটা করলেই তোমার তরঙ্গের মোটামুটি কমন, তরঙ্গে দেখবা রিপিটেড প্রশ্ন আসে, সুস্পন্দ নিস্পন্দ, এটা যে কতবার আসবে তার কোনো ঠিক নাই, ঠিক আছে? হয় সুস্পন্দ আসে অথবা নিস্পন্দ আসেই, ঠিক আছে? সূত্রগুলো থেকে প্রশ্ন আসে। আর চবির কোশ্চেন ব্যাংকটা দেখবা, তাহলে তরঙ্গ থেকে তুমি মাস্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। এবার একটা গতিবিদ্যা থেকে যে জিনিসগুলো আছে সেটা সূত্র, ডিরেক্ট তোমাকে হয় সূত্র দিবে, বলবে নিচের কোনটি হচ্ছে তোমার পতনকাল এবং হচ্ছে বেগের মধ্যে সম্পর্ক, অথবা তোমার দেখবা যে পতনকাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক আছে, এরকম সম্পর্কের সূত্রগুলো দিবে, ঠিক আছে? অথবা তোমাকে এখানে বলবে যে পতনকাল বের করো, আনুভূমিক পাল্লা বের করো, অথবা সর্বোচ্চ উচ্চতা বের করো, এবং গতিবিদ্যা যে সূত্র আছে, গতির সূত্র থেকে ত্বরণ অথবা দূরত্ব, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে দিতে পারে। হয় একটা সূত্র আসবে, না হলে একটা ম্যাথ আসবে গতিবিদ্যা থেকে, ঠিক আছে? এরপর আসো জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কি আসবে? জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসে হচ্ছে বিম্বের অবস্থান, অর্থাৎ তুমি যদি ফোকাসের অর্ধেক দূরত্বে রাখো তাহলে তোমার বিম্বটা কোথায় হবে, তুমি যদি ফোকাসের থেকে কম দূরত্বে রাখো তাহলে বিম্বটা কোথায় যাবে, এবং তুমি যদি কোনো একটা বস্তু তুমি যদি ফোকাসের মাঝামাঝি রাখো তাহলে বস্তুটা কোথায় যাবে, এই টাইপের যে কন্ডিশনগুলো এটা কিন্তু আসে। তোমরা দেখবা বইয়ে একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, একটা চার্ট দেওয়া আছে, চার্ট থেকে ওটা দেখে নিবা।
তারপরে স্নেলের সূত্র প্রতিসরাঙ্কের যে সূত্রটা আছে না, তারপর তোমার হলো প্রতিসরণ কোণ আপতন কোণের যে সূত্রটা আছে এখান থেকে দেখবা। তারপর সংকট কোণের যে তথ্যটা, সংকট কোণ, এই সংকট কোণের তথ্য থেকে কিন্তু প্রশ্ন আছে। সংকট কোণে দেখবা সূত্র আছে, ঠিক আছে, সাইন থিটা আছে, এই সূত্রটা একটু ভালো করে দেখবা। প্রতিসরাঙ্ক, বেগ, কম্পাঙ্ক, এদের যে সূত্র, বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, তারপর তোমার প্রিজমের বিচ্যুতি কোণ, ঠিক আছে, প্রিজমের বিচ্যুতির যে সূত্রটা আছে না, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বিচ্যুতি কোণ অথবা তোমার হচ্ছে প্রতিসরাঙ্ক, এটা কিন্তু নির্ণয় করে আসে, ঠিক আছে। অনেক সময় তোমাকে মিউ এর মানটা বলবে, তারপর প্রতিসরণ প্রিজম কোণ দেওয়া থাকবে, এ কোণ এটা দেওয়া থাকবে, ঠিক আছে, দেন এখান থেকে প্রতিসরাঙ্কের মানটা ব্যবহার দিতে পারে। তো এই যে এই কটা টাইপ যদি ভালো করে পড়ো পদার্থবিজ্ঞান থেকে, এখান থেকে তুমি 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবে, যে 2-3টা আসবে সেটা হচ্ছে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এরপর আসো হচ্ছে রসায়নের ক্ষেত্রে। রসায়নের ক্ষেত্রে তোমার একটা অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা থেকে বেশি প্রশ্ন আসে। আর হচ্ছে তোমার অর্থনৈতিকটা তোমরা একটু প্রশ্ন ব্যাংক দেখে নিবা, ঠিক আছে। এই অর্থনৈতিকটা এখান থেকে আমরা খুব কম আসতে দেখছি প্রশ্ন, এখান থেকে জাস্ট কিউবিটা সলভ করবা, এখান থেকে জাস্ট কিউবিটা সলভ করলে অর্থনৈতিক রসায়ন থেকে মোটামুটি তুমি কমন পেয়ে যাবা। আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে বিভিন্ন বিকারক আছে না, বিভিন্ন বিকারক, এই বিকারকের নাম এবং বিভিন্ন যৌগ দেখতে পাবো, বিভিন্ন যৌগ, এই যৌগ আসে, ঠিক আছে। বলবে তোমাকে নিচের কোনটি নিরোধক বা নিচের এই যে বিষাক্ত বেনজিনের পরিবর্তে কোনটি ব্যবহার করা, এটা আছে না যে বিষাক্ত দ্রব্যের পরিবর্তে আরেকটা কোন দ্রব্য ব্যবহার করা হয়, এই প্রশ্নটা একটু দেখবা, ঠিক আছে। এই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো বিষাক্ত দ্রব্য পরিবর্তে বিষাক্ত বিকারকের পরিবর্তে কোনটি ব্যবহার হয়, এই প্রশ্নটা দেখবা। বিষাক্ত বিকারক থেকে যেমন হলো আমি যদি বলি যে বেনজিনের পরিবর্তে কি ব্যবহার করা হবে, তারপর হচ্ছে ক্লোরিনের পরিবর্তে কি ব্যবহার করা হবে, এই যে বিষাক্ত দ্রব্যগুলো এগুলো থেকে পরিবর্তে কি ব্যবহার করা হবে, এটা একটা চার্ট দাও, সেটা দেখবা। এবার আসলে জীববিজ্ঞানের ক্ষেত্রে সমন্বয় নিয়ন্ত্রণ মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কি করা হয়, এখান থেকে জাস্ট 2-3টা পার্ট পড়বা তাহলে হয়ে যাবে। কোন স্নায়ুর কি কাজ, অর্থাৎ কোন স্নায়ু দেখবা যে করটিক স্নায়ু দেওয়া আছে, সুষুম্না স্নায়ু দেওয়া আছে। তো বিশেষ করে করটিক স্নায়ু থেকে প্রশ্ন আসে, করটিক স্নায়ু, ঠিক আছে। তো করটিক স্নায়ু কোন কাজ, যেমন অলফ্যাক্টরি, অবলেটরি, তারপর পেশির সংকোচন কে করে, তাই না, তারপর আমাদের অক্ষিগোলকের সংকোচন এটা কে করে। তো এই ধরনের যে স্নায়ুর যে কাজগুলো, যে কোন স্নায়ু কোন কাজ করে এই টপিকটা, এবং কোথা থেকে কোন হরমোন নিশ্চিত হয়, এবং হরমোনের কাজগুলো কি, মস্তিষ্কের গঠন ও কাজ, ঠিক আছে। মস্তিষ্কের যে আমাদের গঠনগুলো আছে, পশ্চাৎ মস্তিষ্ক, সেরিবেলাম, ঠিক আছে, তারপর হচ্ছে অগ্র মস্তিষ্ক, এগুলোর কাজ কি, এগুলো আমাদের দেহের কোন কাজগুলো আলটিমেটলি নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নগুলো দেখবা এখান থেকে, তাহলে এখান থেকে কমন, এর বাইরে প্রশ্ন আসে না। এরপর বর্জ্য নিষ্কাশন থেকে তোমাকে বৃক্কের গঠন থেকে বৃক্কের 2টা প্রশ্ন পাবো, ঠিক আছে। বৃক্কের হলো কার্যকরী একক এবং বৃক্কের গঠনগত একক, গঠনগত, এই 2টা থেকে প্রশ্ন আসে, হয় কার্যকরী আসে অথবা গঠনগত আসে, 2টা প্রশ্ন একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নেফ্রনের সংখ্যা, একটা বৃক্কে কতটা নেফ্রন থাকতে পারে, এই প্রশ্নটা অনেকবার আসছে, বেশ কয়েকবার, প্রশ্নটা দেখে নিবা। এবার মূত্র তৈরিতে কি কি হরমোন ব্যবহার করা হয়, এটা একটা দেখতে পারবো, ঠিক আছে। মূত্র তৈরির প্রক্রিয়া, অভিসরণ প্রক্রিয়া, ঠিক আছে, পরিশ্রুত হয় বৃক্কের মধ্যে কিভাবে, তো এইটা কিছু হরমোনের নাম দেওয়া আছে বইয়ে, তুমি হরমোনের নামটা দেখবা, ঠিক আছে, যে কোন হরমোনটা আসলে কি তোমার নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। তারপর দেখো এই যে এটা মূত্রের কি কি উপাদান আছে, ইউরিক অ্যাসিড, ইউরিয়া কি কি থাকে, ঠিক আছে, অজৈব এবং জৈব উপাদান, এগুলো দেখলে মোটামুটি এখান থেকে প্রশ্ন, এই 2টা থেকে তুমি 2টা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি বোটানি থেকে পড়তে যাও, বোটানি থেকে তুমি উদ্ভিদ প্রজনন এটা পড়বা, ঠিক আছে, উদ্ভিদ প্রজনন এটা পড়বা বোটানি থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তুমি শৈবালটা পড়তে পারো, শৈবাল ও ছত্রাক, এই 2টার কি করবা, এই 2টার জাস্ট তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এরপর গণিতের ক্ষেত্রে প্রত্যেক বছর যেখান থেকে আসে এবারও সেখান থেকে আসবে, ফাংশন থেকে আসবে এবং বিন্যাস সমাবেশ, ঠিক আছে। গত বছরটা জাস্ট ফাংশন থেকে প্রশ্ন আসবে, শর্টের বাইরে বাদ বাকি প্রশ্ন আসে নাই, তো এর সাথে বিন্যাস সমাবেশটা দেখতে হবে। তো এই যে ওভারঅল যে তোমাদের একটা ওভারভিউ দিলাম, এই চ্যাপ্টারগুলো জাস্ট তুমি শর্টের বাইরে ভালো করে পড়বা এই কয়দিন, যেহেতু সময় বেশি নাই এই কয়দিন। আর সবচেয়ে বেটার হয় তুমি হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেনটা সলভ করো, ঠিক আছে, সলভ করবা, তাহলে তোমার জন্য কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবা। তো এখন আসো আমরা লাস্ট 15 দিন কিভাবে প্রিপারেশনটা গুছাবো। তোমার প্রধান কাজ দেখো, প্রধান কাজটা হচ্ছে ছবির বিগত সালে 10 বছরের প্রশ্ন ইয়ার ওয়াইজ সলভ করা, ঠিক আছে, সাল ভিত্তিক সলভ করে ফেলবা। সাল ভিত্তিক সলভ করলে কি হবে, প্রশ্নের টোটাল প্যাটার্নটা সম্পর্কে তুমি ধারণা পাবা, যে এত নাম্বার এই প্রশ্ন আসে, একটা অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে। তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নাও তখন ব্রেনে কিন্তু ওভাবে সাজাইতে পারো না, বাট যখন তুমি কম্বাইন্ড প্রিপারেশন নিবা তখন কিন্তু প্রশ্নের প্যাটার্নটা তুমি ভালো মতো মাথায় সাজাইতে পারবা, ঠিক আছে। তো ছবির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে তোমাকে সাল ভিত্তিক প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে। সাল ভিত্তিক প্রশ্ন ব্যাংক তুমি হচ্ছে হালদার নিতে পারো, অথবা হচ্ছে পানকড়ি প্রশ্ন ব্যাংকটা নিতে পারো। আমি তোমাকে পানকড়ি প্রশ্ন ব্যাংকটা অনেকেই সাজেস্ট করতেছি, তোমাদের যারা এখনো কিনো নাই তো পানকড়িটা নিতে পারো, ওটা যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ব্যাখ্যা সহ লাস্ট 10 বছরের প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করবা, ঠিক আছে, সলভ করবা। তো এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবো, এবং পরবর্তী যে কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তোমরা একটু মূল বই থেকে দেখার চেষ্টা করবা, ঠিক আছে। মূল বই থেকে সূত্রগুলা, উদাহরণগুলা,
দাগানো লাইনগুলো, বোল্ড যে লাইনগুলো, তো বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে বোল্ড করা যে লাইনগুলো সেগুলো দেখবা, ঠিক আছে। তো আমাদের এক্সাম ব্যাচে কিন্তু অলরেডি টপিক অ্যানালাইসিস আমরা দিয়ে রাখছি, সবগুলো চ্যাপ্টার অলরেডি দেওয়া হয়েছে। গণিতের ক্ষেত্রে আমরা ক্লাস দেবো, ঠিক আছে, গণিতের ক্ষেত্রে ক্লাস দেবো, গণিতের টপিক অ্যানালাইসিস দেওয়া হয়, কারণ গণিতের ক্ষেত্রে ওভাবে কমনভাবে ফেলানো যায় না, ম্যাথ করে করে দেওয়া হতে হবে, ঠিক আছে। তো যেগুলো টপিক দেওয়া যায় বই থেকে, যেগুলো পড়তে হবে, অর্থাৎ তোমার ফিজিক্স, যারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দেখাবা, তাদের জন্য অলরেডি সব কিছু দেওয়া হয়েছে, শুধু ম্যাথ পার্টটা বাকি আছে। ম্যাথের জন্য আমরা কাল থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে। ম্যাথের জন্য কাল থেকে ক্লাসের সাজেশন ক্লাসগুলো রেডি করবো। যারা এক্সাম ব্যাচে এখনও ভর্তি হবা, তো আমাদের আগের যে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো হয়ে গেছে সেগুলো সব দিতে পারবা, অর্থাৎ 24 স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু আলতু ফালতু প্রশ্ন না যে তোমাকে আমি ঢাবির প্রশ্ন বা তোমাকে অন্য ভার্সিটির প্রশ্ন দিচ্ছি, তা কিন্তু না। জাস্ট চবিতে যেই টাইপের প্রশ্নগুলো আসে, সাপোজ ঢাবিতে একটা প্রশ্ন যেটা 24 স্ট্যান্ডার্ড, ওই প্রশ্নটা আমরা তোমাদের এখানে দিব, বুঝতে পারছো। আবার মনে করো জাবিতে একটা প্রশ্ন আছে যেটা 24 স্ট্যান্ডার্ড প্রশ্ন, ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিব। অর্থাৎ ওভারঅল যেভাবে প্রশ্ন আসতে পারে, মূল বই থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, চবির প্রশ্ন ব্যাংক থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, অর্থাৎ ওভারঅল স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করছে, যার ফলে তোমরা চবির প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে ধারণা পাও। এবং আমাদের যে প্রশ্নগুলো আছে, এক্সামের যে প্রশ্নগুলো আছে, অ্যাটলিস্ট ওইখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা, ওখান থেকে 70 to 80% কমন পাবা, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। ফিজিক্স দেখো, আসলে বাংলা ইংলিশের ক্ষেত্রে কমন ফেলাটা অনেক টাফ, ঠিক আছে। বাংলা ইংলিশের আমরা টপিক অ্যানালাইসিস দিয়েছি, সাজেশন দিয়ে দিয়েছি, ওগুলো একটু গ্রামার টপিক থেকে পড়ে নিবা, ঠিক আছে। ইংলিশেরটাও গ্রামার টপিক থেকে পড়বা, ব্যাকরণ পার্টটা। তারপর বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমার লেখক পরিচিতিটা মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। লেখক পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ, লেখক পরিচিতিগুলো দেখবা। শর্ট সিলেবাসটা ভালো করে দেখা আপাতত, যেহেতু ফুল সিলেবাস এখন সময় নাই, ঠিক আছে। আর প্রশ্ন ব্যাংক যখন সেল করো ইয়ার ওয়াইজ, তখনও শর্টের ব্যাটাগুলো দেখলেই মোটামুটি ওখান থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো যারা এখনো 15 দিনে প্রিপারেশন গুছাই নিতে যাচ্ছ, তাদের জন্য এখনো কিন্তু পসিবল, ঠিক আছে। ওই যে আমরা যখন পেপার প্যানেল পরীক্ষাগুলো নিব না, তখন তুমি ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে ফেলবা, তখন তোমার জন্য কিন্তু বেটার হবে, ঠিক আছে। তো আমরা যখন ফিজিক্স প্রথম পত্র নিব, তখন তুমি কি করবা, ফিজিক্সের যে বিগত 10 বছরের প্রশ্নগুলো সবগুলো সলভ করে আসলা। যখন আমরা কেমিস্ট্রি পেপার ফাইনালগুলো নিব, তখন তুমি কেমিস্ট্রির বিগত 10 বছরের প্রশ্নগুলো সব সলভ করে নিবা। তো তোমাকে এখন এভাবে আগাইতে হবে, ঠিক আছে। এখন যদি এভাবে আগাও, তাহলে মোস্ট তুমি কিন্তু বেনিফিটেড হবা। এখন তুমি আবার অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নিতে গেলে তোমার কিন্তু সমস্যা। তোমাকে এখন মানে বই কখন দেখবা বা অধ্যায়ভিত্তিক প্রিপারেশন কীভাবে নিবা, যখন তোমার একটা অধ্যায় খুব বেশি সমস্যা আসছে এবং ওই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, তখন তুমি অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নিবা। অলরেডি তোমার কিন্তু এখন পড়া আছে, তুমি জাস্ট এখন পড়াগুলো রিক্যাপ করবা, ঠিক আছে। চবির জন্য যেভাবে আসে ওইভাবে পড়বা। তো তোমার কি করতে হবে, জাস্ট চবির প্রশ্নগুলো ভালো মতো সলভ করতে হবে। আমরা 13 তারিখ থেকে পেপার ফাইনাল শুরু করবো। তো যে বললাম পেপার ফাইনাল আগে, যেদিন ফিজিক্স পেপার ফাইনাল, সেদিন তুমি কি করবা, ফিজিক্স প্রথম পত্রের যে প্রশ্নগুলো আছে ইয়ার ওয়াইজ 10 বছরের প্রশ্ন সলভ করে ফেলো, ঠিক আছে। ইয়ার ওয়াইজ 10 বছরের প্রশ্ন সলভ করে ফেলো, বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো দেখো, কভার হয়ে গেল। দ্বিতীয় পদের দিন সেমভাবে দেখো, রসায়ন দিন সেমভাবে দেখো, তাহলে পড়াটা গুছানো হয়ে যাবে, তোমার প্রশ্ন ব্যাংকও সলভ হয়ে যাচ্ছে, তোমার প্রিপারেশনটাও কিন্তু তোমার সাবজেক্টভাবে প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আগাইতে পারো, তাহলে তুমি অবশ্যই বেনিফিট হবা। তো এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তুমি চাইলে ভর্তি হতে পারো প্রসেসটা ফলো করে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের বিষয়টা। তো যারা কিছু জানতে চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং বেশি বেশি পড়ার চেষ্টা করো, সময় কিন্তু হাতে বেশি নাই। তো অল্প সময়ের মধ্যে যারা প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা, তারা অবশ্যই ভালো করবা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।